ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে ২০ দলীয় নতুন জোট। 10 ডিসেম্বর তফসিল রেকর্ড করতে বিটিভিকে চিঠি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। ভোট সুষ্ঠু করতে নেওয়া হচ্ছে প্রস্তুতি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবায়েদা। দোয়া চান নেতারা। মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা। স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয় অভিযুক্ত গৃহকর্মী। 4 দিন আগে কাজ নেয় আয়েশা। সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় পুলিশ। এবং এক সপ্তাহের মধ্যে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকের টাকা ফেরত দেওয়া শুরু। এলসি খোলা সহ দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলার সংকট নেই, জানালেন গভর্নর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়, জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করে দলটির নেতারা বলেন, দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় জামাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোক রাজনৈতিক চরিত্র হননে ব্যস্ত, এমন মন্তব্য করে নেতাকর্মীদের পাল্টা যুক্তি তুলে ধরার পরামর্শ দেন তারা। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনেও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনের উদ্বোধনী পর্বে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিকদের চরিত্র হননের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন বিদেশে থাকা কোনো অ্যাক্টিভিস্টের দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে। সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন, কারণ যে 2-4 লাইন লেখে কিছু কিছু বুদ্ধা, জানুক আর না জানুক, বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো বালাই নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা তৈরি করবে তাদেরই প্রত্যাখ্যান করবে জনগণ। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খামার বাড়িতে দলটির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় গেলে ক্রীড়া ক্ষেত্রেও নতুন নতুন কর্মসংস্থান তৈরির দিকে গুরুত্ব দেবে বিএনপি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার, ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। তখন এ নিয়ে অনেকে অনেক কথা বলেছিল,
কি ছিল প্রকল্পটি? খাল খনন প্রকল্প। কিছুই না, খাল কাটো, খাল কাটতে হবে। খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল, বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া হলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া হলো শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, খেলোয়াড় হিসেবে ওটাই তার পেশা হবে, সেখান থেকে সে তার ইনকাম করবে। এবং একটা সময় গিয়ে যখন তারা খেলোয়াড় হবে না, তখন তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তারা আমাদের বিভিন্ন খেলোয়াড় প্রতিষ্ঠান থাকবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে, সেখানে তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কোথায় 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 আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। স্পোর্টস থেকে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, তার দল ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। এদিকে ভোটের প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াতের প্রতিনিধি দল। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তফসিলের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামাতের প্রতিনিধি দল 6 সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেয়িং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র ব্যবহার করে ভোট বিশৃঙ্খলা হতে পারে এমন শঙ্কা জানিয়ে ইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আসেন জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবি হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামায়াত। যার যেটুকু শ্রদ্ধা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ 20 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ 6টি নিবন্ধিত এবং 14টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেয়া হয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের 20 দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হইলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। আমি আমার নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হইলে জাতীয় ফ্রন্ট
ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। নিজেদের আমল ঠিক না করেই আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। এটা আমাদের ব্যর্থতা, এখানে আসেন এটা ঠিক করি বলেন যে আগে সরকার ঠিক মতো এই জায়গায় ভুল করছে। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে না। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করবে নতুন জোট এনডিএফ। অথচ মানুষের সামনে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপরই তফসিল ঘোষণার রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। প্রার্থীদের আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সবশেষ প্রস্তুতি এবং ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে বলে জানান কমিশন সচিব। এদিকে সোমবার সকালে প্রথা ভেঙে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ভোটে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে কমিশনকে আশ্বস্ত করেছেন বলে জানান সচিব। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে এদিকে এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা নিতে সরকার চিন্তাভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে চলতি সপ্তাহেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো এবং ভোট গণনার জন্য সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়, আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আমাদের একটু আলোচনা হচ্ছে। লুট করা হচ্ছে কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে। ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো সংশয় নেই। দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। 1.5 বছরে শ্রম ও কর্মসংস্থান খাতের অগ্রগতি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশি বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়ন না হলে প্রকৃত উন্নয়ন হবে না। বিনিয়োগ দেশি এবং বিদেশি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এভারকেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে। তাকে দেখতে সবশেষ বেলা 3:30টার কিছু পরে তার বড় পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এসেছিলেন এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত সার্বিকভাবে হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ যেই দুটো বড় ধরনের তথ্য ছিল, তার একটি এন্ডোস্কোপি এবং সিটি স্ক্যানে দুটোই সফল হয়েছে। ইতিপূর্বেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিষয়টি জানানো হয়েছে এবং সার্বিকভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। নানা ধরনের শারীরিক যে জটিলতা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সবশেষ 23 নভেম্বর তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের যেই সদস্যরা রয়েছেন দেশি এবং বিদেশি প্রত্যেকের সমন্বয়ে এই মেডিকেল বোর্ডটির তত্ত্বাবধানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন। এই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, তিনিও কিন্তু এই বোর্ডের সাথে সংযুক্ত ছিলেন এবং সবশেষ গেল শুক্রবার তার আগ পর্যন্ত ভার্চুয়ালি যেই চিকিৎসা ব্যবস্থার যেই বৈঠকগুলো রয়েছে আনুষঙ্গিক, সেখানে ডাক্তার জুবাইদা রহমান যুক্ত ছিলেন। তবে গত শুক্রবার থেকে কিন্তু সশরীরে ডাক্তার জুবাইদা রহমান এই চিকিৎসা প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। গতকাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে সিটি স্ক্যান করা হয়েছে সেটির ফলাফল ভালো বলে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তারা। সব কিছু মিলে এখন পর্যন্ত তা বেগম খালেদা জিয়ার বিদেশি নিয়ে চিকিৎসার যে নানা ধরনের আলাপ আলোচনা ছিল, সেটি এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সিদ্ধান্তর উপরেই আসলে চূড়ান্তভাবে জানা যাবে যে বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসা কবে নাগাদ সম্পন্ন করা হবে। এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ। রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়। দল হিসেবে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতাদের তদন্ত শেষ হওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। খুব শিগগিরই অন্তত 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রপক্ষ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে ছিলেন। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। সোমবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীসহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 ফেব্রুয়ারি। সাক্ষীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে অনুষ্ঠিত হয় সাক্ষ্য গ্রহণ। যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায়, তার পরিস্থিতি আইডেন্টিটি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয়, ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন, সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংসটা আজকে চলছে। এদিকে আলাদা 2 মামলায় সজীব অজের জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনাল ও বিচারকদের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। আদালত অবমাননার অভিযোগে হাজির হয়ে কথা বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে বিরূপ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন মঞ্জুর করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশে রোববার 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সঙ্গে সিনিয়র আইনজীবী সহ প্রায় 30 জনের আইনজীবী দল। শুনানির শুরুতেই আমি এই ট্রাইব্যুনাল মানি না বক্তব্যের জন্য ফজলুর রহমানের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। তার আইনজীবী বলেন, এই আদালতের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমানও বলেন, আল্লাহর পরই বিচারকদের প্রতি আস্থার কথা। আমরা মূলত আদালতের কাছে, আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি মিললেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এ ধরনের বক্তব্য বিচার সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা দেয়। চিফ প্রসিকিউটরও এটিকে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা হিসেবেই দেখছেন। আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে ওই বিরূপ মন্তব্য করেছিলেন আলোচিত এই আইনজীবী। 30 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে তার বিরুদ্ধে রুল জারি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে রায়ের বাজারে দ্বিতীয় দিনের মরদেহ উত্তোলন শেষ হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে দ্বিতীয় দিনের কার্যক্রম। সিআইডি ও বিদেশি ফরেনসিক টিম 2 দিনে 6 মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রাজধানীর রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্তে গণকবরে আদালতের নির্দেশে রোববার মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। কার্যক্রমে অংশ নেন আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ, সহায়তা করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মৃতদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। সিআইডি জানিয়েছে, মরদেহগুলো প্রথমে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। এ সময় সংগ্রহ করা হচ্ছে ডিএনএ নমুনা। এরপর আবার ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হচ্ছে। কবর থেকে উত্তোলন করে তার ডিএনএ সংগ্রহ এবং পোস্টমর্টেম কমপ্লিট করে আবার তাদেরকে পুনরায় জানাজা সহকারে কবরস্থ করা হয়েছে। যথারীতি আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি বডির কাজ চলতেছে
আমাদের এই কাজ চলমান থাকবে। সংস্থাটি জানায় এখন পর্যন্ত 2 দিনে 6 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে, পাশাপাশি 7 পরিবারের 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। 7টা ফ্যামিলি 11 জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে। তো আমাদের যেটা কাজ হচ্ছে যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে, ওই লাশগুলোর সাথে এই প্রোফাইলে এই এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে এটা ম্যাচিং করে আমরা আলটিমেটলি আসলে দেখতে চাই কোন ফ্যামিলির সে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যাদের স্বজনরা এখনো নিখোঁজ আছে তাদের ডিএনএ নমুনা দিতে আহ্বান জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে আজও সড়ক অবরোধ। একাডেমিক অনিশ্চয়তা, সেশন জটের সংখ্যায় 7 কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাসার কাজের লোককে সন্দেহ করছে পুলিশ। সকালে অভিযুক্ত ওই গৃহকর্মীকে ছদ্মবেশে বাসা থেকে বের হতে দেখা যায়। তার পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকাল 7:52 বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তার গায়ে কালো বোরখা। এরপর 9:36 বের হন তিনি। তখন গায়ে স্কুল ড্রেস। যে বাসায় আয়েশা গৃহকর্মী হিসেবে কাজ করতেন সেখানে স্ত্রী আফরোজ এবং মেয়ে নাফিজাকে নিয়ে থাকতেন আজিজুল। বেলা 11টায় বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাসার মেঝে ও দেয়ালেও রয়েছে রক্তের চিহ্ন। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। মুখ নাকি একটু পোড়া ছিল, গলা থেকে এই পর্যন্ত অল্প বয়সী, সুন্দরী দেখতে। 3 থেকে 4 দিন আসছে, নিস্তালার গার্ডের মাধ্যমে রেফারেন্স নিয়ে কাজে আসছে। স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি। এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। আর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি, ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা 4 দিন আগে এ বাসায় কাজ নেন। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ হলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান তারা। বলেন, একাডেমিক অনিশ্চয়তা, সেশন জট ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সংকটে রয়েছেন 1.5 লাখের বেশি শিক্ষার্থী। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশিত হয়ে গেল 24 সেপ্টেম্বর। অধ্যাদেশ জারি না হলেও এরই মধ্যে শেষ হয়েছে 2024-25 সেশনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা। ভর্তি কার্যক্রম শেষ হলেও এখনো শুরু হয়নি প্রথম বর্ষের ক্লাস। এসব একাডেমিক জটিলতা কাটাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন 7 কলেজের একাংশের শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়লে তারা অবস্থান নেন শিক্ষা ভবনের প্রধান সড়কের সামনে। সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থানের পর দুপুরে ফের মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। জানান, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ব্লকেট কর্মসূচিতে বাধ্য হচ্ছেন তারা। নির্বাচনের তফসিলটি চলে আসতে পারে, তফসিল চলে আসলে আলটিমেটলি তখন কি হবে না হবে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। অনিয়ম ও সিন্ডিকেটের কারণে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি আটকে আছে, এমন অভিযোগ আন্দোলনকারীদের। রাষ্ট্র থেকে বা শিক্ষা ভবন থেকে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ইতিবাচক কোনটা আমরা তারা আমাদেরকে বলে নাই। অধ্যাদেশ জারি করলেই আমাদের আন্দোলন এখানে শেষ, আর আমরাও ক্লাসে চলে যেতে পারবো। 2017 সালে পূর্ণ প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সরকারি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই নানা সমস্যার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 40 একর জমি অধিগ্রহণ করে আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছিল সেতু কর্তৃপক্ষ। তবে গেজেটের বাইরে গিয়ে সেই আবাসন প্রকল্পের ফ্ল্যাটগুলো সেতু কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য স্থায়ীভাবে
বরাদ্দ দেওয়া হয়। এমন অভিযোগে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সংশ্লিষ্ট 13 সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2018 সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য গেজেট অনুযায়ী 40 একর জমি অধিগ্রহণ করে সেতু কর্তৃপক্ষ, কিন্তু পরবর্তীতে গেজেটের উদ্দেশ্য অমান্য করে সেই জমিতে ক্ষতিগ্রস্তদের বদলে সরকারি কর্মচারীদের জন্য 99 বছরের লিজে আবাসন নির্মাণ করার অভিযোগ দুদকের। সংস্থাটি বলছে, আইন বহির্ভূত প্রকল্পটি নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অভিযোগে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক 13 সচিবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত ফ্ল্যাটে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে এর সাথে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে তাদের বিরুদ্ধে 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 181 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। উক্ত অর্থ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে মিসেস ফরিদা ইলিয়াস এবং জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, তদন্তে সম্পদের পরিমাণ বাড়লে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 5 বছরে বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর একটি বাংলাদেশ। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সরকারি বেসরকারি খাতে নেয়া বৈদেশিক ঋণ সুদাসলে পরিশোধের পরিমাণ গত 5 বছরে বেড়েছে দ্বিগুণ। বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। গেল 5 বছরে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশও। রোববার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এ উঠে এসেছে এমন তথ্য। বিশ্বব্যাংক বলছে, 2024 সাল শেষে বাংলাদেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ $10,448 কোটি দাঁড়িয়েছে, যা 2020 সালে ছিল $7,355 কোটি। সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। 2020 সালে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ ও আসল হিসেবে $373 কোটি পরিশোধ করতে হয়েছিল। 2024 সালে তা হয়েছে প্রায় $335 কোটি। সরকার ক্ষমতায় আসলে এই প্রবলেমগুলো অনেকটাই অ্যাড্রেস হয়ে যাবে এবং ওভারঅল লোনটা যদি প্রোডাক্টিভ ওয়েতে আমরা ইউজ করতে পারি, তাহলে হচ্ছে লোনের পরিমাণটা যেটা আছে আমাদের একটা জিডিপি, এক্সটার্নাল ডেট টু জিডিপি যে লোনের রেশিওটা, এটা আসলে আরও বাড়ালেও আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। লোন ছাড় করতে দেরি হচ্ছে, এটা একটা বড় কারণ হলো আমাদের এলডিসি, গ্রাজুয়েশন বা এই সমস্ত বিষয়ের কারণে আমাদের ওভারঅল যে আগে যতটা গ্রেস পিরিয়ড ছিল বা লোনের ইন্টারেস্টগুলো ছিল, এগুলো আগের মতো ফ্লেক্সিবল নয়। তো সেই কারণে নেগোসিয়েশন করতে বা প্রসেসগুলো কমপ্লিট করতে দেরি হচ্ছে। তবে গত 5 বছরে ঋণ ছাড় খুব একটা বাড়েনি বিশ্ব ব্যাংকের হিসাবে। 2024 সালে সরকারি বেসরকারি খাতে ঋণ ছাড়ের পরিমাণ ছিল $1,110 কোটি। 5 বছর আগে যা ছিল $1,022 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে দেশের কোটিপতি ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে 734টি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন শেষে এই সংখ্যা ছিল 1,27,336টি। সেপ্টেম্বর শেষে যা দাঁড়ায় 1,28,070-এ। কোটিপতি গ্রাহকদের জমানো টাকা কমেছে 59,209 কোটি টাকা। তবে সব কোটিপতি ব্যাংক হিসেব শুধু ব্যক্তির নয়, প্রতিষ্ঠানের হিসেবও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একই ব্যক্তির একাধিক হিসেব। আমদানির খবরে লাগাম পড়ল পেঁয়াজের দরে। একদিনের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে দাম কমেছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন, আমদানির সঙ্গে দেশি মুড়ি কাটা পেঁয়াজের যোগান বাড়লে দাম আরও কমবে। হঠাৎ বাড়তে থাকা পেঁয়াজের দর 150 টাকা ছাড়ানোর পর আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকে হিলি, সোনা মসজিদ সহ অন্যান্য স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ।
আমদানির খবরে বাড়তে থাকা পেঁয়াজের দরে লাগাম পড়েছে। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, আর খুচরায় দাম পড়ছে 115 থেকে 125 টাকা। প্রায় একই দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। তবে দেশি মুড়ি কাটা পেঁয়াজ মিলছে 70 থেকে 80 টাকা কেজিতে। আমদানি অনুমতি দেওয়ার সাথে সাথে পেঁয়াজের দাম কমেছে, তার কারণে এরা আসলে অসাধু ব্যবসায়ী আর কি, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সাধিলের জন্য এই কাজটা করেছে। দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে আমাদের মধ্যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই উপকার হয়। পেঁয়াজের সিজন নতুন পেঁয়াজ লাগছে, আবার আইপি সাইরা দিচ্ছে, পেঁয়াজের দাম কম, দিন যায় দাম কমে যাবে, দাম বাড়তির সম্ভাবনা নাই। আমদানির উদ্যোগ ক্রেতাদের স্বস্তি দিলেও অস্বস্তি আছে বিক্রেতাদের। ইন্ডিয়ান পেঁয়াজের কথা মনে দেখা গেছে এমনি বাজার দেখা গেছে 200 পড়ে যায়। নতুনটা হয়তো আমদানি না ওঠার কারণে 2 দিন বাজারটা এলোমেলো হয়েছে। এলসিআর না নাই বলে, এলসি আনলে সরকারের ভুল হবে। দেশের গৃহস্থ যদি না বাঁচে মানুষ তো বাঁচবে না। দেশের বাজার নিয়ন্ত্রণে 1,500 টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 বছর পর নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য আনুষ্ঠানিকভাবে জমির মালিকানা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাকে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। সকালে সদর উপজেলার ঢেলাপীরে নির্ধারিত প্রায় 107 একর জায়গা জেলা প্রশাসন বেজার সংশ্লিষ্ট কর্মকর্তাকে বুঝিয়ে দেন। এর আগে 2016 সালে বেজাকে এই জমি লিজ দেয় জেলা প্রশাসন, তবে নানা জটিলতার কারণে হস্তান্তর প্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে আজ বেজা জমির মালিকানা পেলেও হাটসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে কবে থেকে সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হবে তা এখনো ঠিক হয়নি। সুবর্ণখুলি এবং কাদিখোল দুইটা মৌজাতে হচ্ছে আমরা 106.06 একর জায়গা বুঝে নিতে এসেছি। একটি এলাকায় যদি শিল্পায়ন গড়ে তোলা হয় নিশ্চয়ই সেখানে কর্মসংস্থানের সুযোগ ব্যাপক হারে সৃষ্টি হবে এবং অর্থনৈতিকভাবে অনেক দূরে এগিয়ে যেতে পারে। বেজা কর্তৃপক্ষের উপরেই নির্ভর করে তারা কত দ্রুত এখানে সেই তাদের কার্যক্রমগুলো শুরু করতে পারবে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের অবৈধ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী ঢাকা। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই আইন ভঙ্গ করে দেদারসে সাঁটানো হচ্ছে বিভিন্ন প্রচারণা সামগ্রী। এগুলো উচ্ছেদে কাজ শুরু করে নগর কর্তৃপক্ষ। আইন না মানলে জরিমানা সহ বিভিন্ন শাস্তির হুঁশিয়ারি তাদের। জাতীয় নির্বাচনের অনেক আগে থেকেই শহর ছেয়ে গেছে বিভিন্ন ব্যানার ফেস্টুনে। আছে অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারপত্র। এসব উচ্ছেদে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করেছে দক্ষিণের নগর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারণার সামগ্রী সহ শখানেক বিজ্ঞপ্তি, বিলবোর্ড সরিয়ে ফেলা হয়। অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আমার হাতে মোবাইলে জানতে পারি কার কি চরিত্র, কার কি বৈশিষ্ট্য, কার কি সম্পদ, কার কি অর্থ, কার কি চরিত্র, সেটা সম্পূর্ণ আমরা বুঝতে পারতেছি মিডিয়ার মাধ্যমে। গুগলে সার্চ দিলেও পাওয়া যায় যে কেন আমি ব্যানার ফেস্টুনে কিছু করে থাকবো। ফুটপাতে এই ব্যানার ফেস্টুনগুলো উঠাই দিলে আমার মনে হয় খুব ভালো হয়। রাজনৈতিক দলের প্রতি অনুরোধ তারা যে এইভাবে বিরত থাকে জীবনে করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক এই কার্যক্রমে গত কয়েকদিনে রাজধানীতে 5 শতাধিক অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। আমাদের বিলবোর্ড, বিজ্ঞাপন বা যে কোনো কিছু লাগানো কিন্তু আইনত অপরাধ। আমাদের অনুমোদন ছাড়া কেউ লাগাইতে পারবে না। তফসিল ঘোষণার 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু একটা নির্দেশনা রয়েছে যে আমাদেরকে ব্যানার ফেস্টুনগুলি খুলে ফেলতে হবে। সো ওইটারই অংশ হিসেবে আমরা কাজগুলি করছি। নির্ধারিত স্থান ব্যতীত যেখানে সেখানে ব্যানার পোস্টার লাগিয়ে শহর অপরিচ্ছন্ন করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। মাঠ, গ্যালারি, ড্রেনেজ, ড্রেসিং রুম সবকিছুরই বেহাল দশা। নেই স্থায়ী কোনো প্রেস বক্সও। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলেও এবার কোনো দলই এ মাঠকে হোম গ্রাউন্ড করতে আগ্রহ দেখায়নি। ক্রীড়া সংস্থা বলছে ফেডারেশন কাপের ফাইনালের পর সংস্কারের জন্য 2 দফা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। ওবায়দুল হকের রিপোর্ট।
চলতি বছরের 22 এপ্রিল ফেডারেশন কাপ ফাইনাল আচমকা ঝড়ে পুরো দেশের সামনে উন্মোচিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের করুণ দশা। ম্যাচের মাত্র 15 মিনিট বাকি থাকতে নামে প্রবল বৃষ্টি, আর তাতে মুহূর্তেই ডুবে যায় মাঠ। ড্রেনের পানি গড়িয়ে আসে মাঠে, বন্ধ হয়ে যায় খেলা। ঝড়ে অস্থায়ী প্রেস বক্স ভেঙে পড়ায় বিপাকে পড়েন গণমাধ্যম কর্মীরাও। বাকি 15 মিনিটের খেলা আয়োজন করতে আয়োজকদের অপেক্ষা করতে হয় পুরো এক সপ্তাহ। একসময় বড় টুর্নামেন্টে মুখর থাকা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেল চলছে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা। স্টেডিয়ামের বর্তমান অবস্থাও বেশ নাজুক। মাঠের ঘাস অসমান, আউটফিল্ডে ঝোপঝাড়, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বর্ষায় পানি জমে থাকে, আর বর্ষা শেষে এখন মাঠে পানির সংকট। ড্রেসিং রুম, বেসিন, টয়লেট সব জায়গায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহার অনুপযোগী। গ্যালারিতে জমেছে শ্যাওলার স্তর, গবাদি পশুর অবাধ বিচরণ। ড্রেসিং রুম অনেক নোংরা হয়ে আছে, গলার কুচা পড়ে আছে, পরে বেসিন হচ্ছে খুবই বাজে অবস্থা। জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীলরা বলছেন, ফেডারেশন কাপ ফাইনালের দুরবস্থার পর সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে দুবার মন্ত্রণালয়ে চিঠি দিলেও মেলেনি সাড়া। আমরা 2 বার চিঠি পাঠিয়েছি মন্ত্রণালয়ে যেন এগুলো সংস্কার করার জন্য, একটা ভালো একটা প্রেস বক্স তৈরি করার জন্য। কারণ আপনারা জানেন যে এই মাঠটার সুনাম কিন্তু সারা বাংলাদেশে আছে। বিভাগীয় শহর হিসেবে কিন্তু অনেক খেলা কিন্তু আমাদের এই মাঠে হয়। খেলোয়াড়দের জন্য আমরা কোনো আবাসনের ব্যবস্থা করতে পারি না। 1961 সালে স্থাপিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। সংস্কারের পর 2016 সালের 6 আগস্ট মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর থেকে হোম ভেন্যু হিসেবে খেলেছে আরামবাগ ক্রীড়া সংঘ, সাইব স্পোর্টিং ক্লাব, চিটাগং আবাহনী, পুলিশ ফুটবল ক্লাব। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও সংস্কারের উদ্যোগ না থাকায় দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ব্রহ্মপুত্র পাড়ের এই স্টেডিয়ামটি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ফুটবলের সমৃদ্ধি ও খেলোয়াড়দের স্বার্থে প্রয়োজন স্টেডিয়ামের দ্রুত পুনর্গঠন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। মঞ্জু আনিসুরের নেতৃত্বে 20 দলীয় নতুন জোট। তফসিল ঘোষণার রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এবং বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। দোয়া চান নেতারা। এই ছিল 5টার সময় সংবাদে। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।